আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো? হ্যালো? জি স্যার, যাচ্ছে স্যার। আচ্ছা, আমার এখানে ইলেকট্রিসিটি চলে গেছে, আবার জয়েন হয়েছে, সরি। আচ্ছা। আম, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো? জি জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। যাচ্ছে সমস্যা স্যার। নেই। ঠিক আছে। আম, আমরা এই পর্যন্ত শিখলাম HTML এর ফর্ম পর্যন্ত। এরপরে আমরা পরের অংশে যাব। পরের অংশে যাওয়ার জন্য আমি যদি বেশ কিছু বিষয় দেখে যেগুলো আমি শিখাবো না, তার মধ্যে আপনারা HTML AUDIO অডিও, যদি কোনো অডিও ফাইল নিয়ে আপনি কাজ করতে চান, HTML অডিও লিখলে আপনি এই ধরনের W3 স্কুল থেকে শুরু করে এখানে আহ, অনেক ধরনের ওয়েবসাইট পাবেন, যেগুলোতে যে আপনি শিখতে পারবেন যে আসলে অডিও ফাইল কিভাবে ইনক্লুড করে, ঠিক আছে? বা আপনি সরাসরি, সবচেয়ে সুবিধা হয় যদি আপনি চ্যাট জিপিটিতে যান, যদি কিছু অ্যাডভান্স কাজ করতে চান, সেখানে আমি একটু বলার চেষ্টা করতেছি। আচ্ছা, এরপর যদি ভিডিও ভিডিও ট্যাগ ইন এইচটিএমএল বা ভিডিও এইচটিএমএল লিখে আপনি সার্চ করেন, তাহলে এইচটিএমএল এ কিভাবে ভিডিও নিয়ে কাজ করে এই ধরনের অনেক ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনি জানতে পারবেন যে একটা ভিডিও কিভাবে এইচটিএমএল এ শো করাইতে হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি আপনি আপনার এই ওয়েবসাইটটা কখনো কোনো সার্ভারে রান করান, মানে এটা তো আমরা কোনো সার্ভারে রান করাই নেই, এটা জাস্ট নর্মাল। হ্যাঁ, যদি কখনো কোনো সার্ভারে রান করান, তাহলে আপনি ইউটিউবের ভিডিও দেখাইতে পারবেন। যেমন যে কোনো একটা ইউটিউবের ভিডিওতে ঢোকার পরে ইউটিউবের ভিডিওর উপরে রাইট ক্লিক করবেন, করলে দেখবেন কপি এমবেড কোড, এই কোডটা কপি করে আপনি যদি আপনার এইচটিএমএল এর পেজে এসে যে কোনো জায়গায় এটা পেস্ট করেন, তাহলে আপনি দেখতে পারবেন এখানে আপনার ইউটিউবের এই ভিডিওটা প্লে হবে। কিন্তু আমাদের এখানে প্লে হবে না। এই যে ইউটিউবের ভিডিওটা প্লে হবে, কিন্তু এই জায়গাটায় প্লে হবে না, কারণ এটা কোনো সার্ভার না। আপনি যদি লোকাল হোস্ট বা কোনো একটা জায়গায় সার্ভারে রান করেন, তাহলে আপনি ভিডিওটা অটোমেটিক্যালি প্লে হবে, এটা আপনি দেখতে পারবেন। ভিডিওটা আপনার ওয়েব পেজে দেখতে পারবেন। আচ্ছা, এরপরে যদি আরও কিছু দেখতে চান, যেমন আমরা যদি গুগল ম্যাপের লোকেশন দেখতে চাই, তাহলে আপনি ম্যাপে ঢুকবেন। গুগল ম্যাপে ঢুকবেন। গুগল ম্যাপে ঢোকার পরে আপনি এখান থেকে যে কোনো একটা লোকেশন লিখে সার্চ করবেন। যেমন আমি এখানে সার্চ করলাম NACTR, নেকটার নামে। এখানে আমি নেকটার নামে সার্চ করলাম। আচ্ছা, এখানে নেকটার চলে আসলো। এখন আপনি নেকটার হোস্টেল বা নেকটার বগুড়া যে কোনো একটা জায়গায় ক্লিক করবেন, মানে আপনি কাঙ্ক্ষিত যে লোকেশনটা দেখতে যাচ্ছেন, ক্লিক করলেন। আমাদের আহ, এই লোকেশনটা এই জায়গাটায় চলে আসবে। আচ্ছা, এখন এখান থেকে আসার পরে আপনি এই যে থ্রি লাইনে যাবেন। থ্রি লাইনে যাওয়ার পরে এখান থেকে যে কোনো একটা চুজ করার পরে থ্রি লাইনে গেলেন, এখান থেকে একটা অপশন পাবেন, শেয়ার অর এমবেড ম্যাপ। শেয়ার অর এমবেড ম্যাপ, অথবা আপনি যখন নেকটারে ক্লিক করলেন, এই জায়গা থেকে আপনি একটা শেয়ারের অপশন পাবেন। যদি আপনি এখানে পেয়ে যান তো ভালো কথা, আর যদি এখান থেকে না পেয়ে থাকেন, তাহলে এই তিন লাইনে যাবেন। এখান থেকে
শেয়ার অর এমবেড ম্যাপ এখানে আসবেন। আসার পরে এমবেড এ ম্যাপ এখানে ক্লিক করবেন। এখানে সেন্ড লিঙ্ক অথবা এমবেডে ম্যাপ, এখানে আমরা দুইটা অপশন দেখতে পারি ট্যাবের মধ্যে। আমরা এমবেডে ম্যাপে যাব। এরপরে এখান থেকে কপি এইচটিএমএল এখানে ক্লিক করবেন। এইচটিএমএলটা কপি করবেন। করার পরে আপনি আপনার কোডে যাবেন, যে ওই কোডটা এখানে পেস্ট করবেন। এতে করে এবার যদি আপনি আপনার ওয়েবসাইটে যান, আপনি দেখতে পারবেন একটু সময় লাগবে লোড হইতে। আপনার গুগল ম্যাপের ওই নির্দিষ্ট লোকেশনটা এই জায়গাটায় চলে আসবে, এই যে চলে আসলো। ঠিক আছে। এভাবে আমরা গুগল ম্যাপের কোনো লোকেশন অ্যাড করতে পারি। এখন এখান থেকে আপনি উইথ এবং হাইট কমাইতে বা বাড়াইতে এখান থেকে পারেন। আচ্ছা, তাহলে আমরা ইউটিউবের ভিডিও কিভাবে কাজ করে দেখলাম। এরপরে আমরা দেখলাম হলো এটা কিভাবে কাজ করে, গুগল ম্যাপের যে কোনো লোকেশন কিভাবে কাজ করে। তো আমরা এই বিষয়গুলো শেখার এবং জানার চেষ্টা করলাম। এরপরে আমরা পরবর্তী অংশে যদি আসি, এটা দিয়ে নেট চলতেছে না। ওকে। আচ্ছা, এরপর আমরা পরবর্তীতে যদি আসি, আমরা যদি কোনো পিডিএফ ফাইল বা কোনো ফাইল দেখাতে চাই, তাহলে আপনি ইন্টারনেটে সার্চ করবেন আই ফ্রেম শো পিডিএফ ফাইল এইচটিএমএল। লিখবেন আই ফ্রেম শো পিডিএফ ফাইল এইচটিএমএল লিখে হিট করবেন। এতে করে আই ফ্রেমের ট্যাগের মাধ্যমে কিভাবে একটা পিডিএফ ফাইল শো করে সেটা এখানে চলে আসবে। যেমন আমরা এখানে কিন্তু ইউটিউবের ভিডিও আই ফ্রেমের মধ্যে দেখছি, গুগল ম্যাপের লোকেশন আই ফ্রেমের মধ্যে দেখছি। ঠিক তেমনিভাবে আই ফ্রেমের মাধ্যমে আমরা পিডিএফ ফাইলও দেখতে পারি। আচ্ছা, তো এখানে আপনি যে কোনো ইন্টারনেটে সার্চ করলে অনেক কোড পাবেন। এখান থেকে যে কোনো একটা কোড আমরা নিলাম, নেয়ার পরে এখানে এসে আপনি পেস্ট করলেন। আচ্ছা, ওকে। করার পরে আই ফ্রেম এখানে শুরু হলো, এখানে শেষ হইলো। আমরা এটা কাজ করি, এগুলো সব বাদ দিয়ে দিই, শুধু আই ফ্রেম থাকলো থাক। এবং উইথ এবং হাইট থাকলো। টাইটেল আপনি চাইলে দিবেন বা না দিবেন। এখন এখানে আপনার পিডিএফ ফাইলের নামটা দিতে হবে। ঠিক তেমনি ভাবে ছবি যেভাবে দিয়েছিলাম সেম সেম ভাবে। যেমন আমাদের ফাইলটা ছিল হচ্ছে registration.html, ছবি এখানে। ঠিক তেমনি ভাবে ফাইলটা যেখানে, আমরা সেখান থেকে একটা পিডিএফ ফাইল নেই। এখানে যদি কোনো পিডিএফ ফাইল থেকে থাকে, যেমন ex1.pdf, তো এখান থেকে আমরা এই পিডিএফ এর নামটা নিব, নিয়ে এখানে এসে এটা পেস্ট করব। অবশ্যই ফাইলটা যেখানে আছে আমাদের পিডিএফটা আমরা সেখানে রাখবো। অন্য পাত থেকে নিয়েও কাজ করা যায়, কিন্তু ওই জায়গাটায় আমরা গেলাম না। আমাদের ফাইল যেখানে, পিডিএফ ফাইলটাও সেই জায়গাটায় থাকবে। এবার যদি আমরা আমাদের কোডে যাই এবং রিলোড করি, আমরা দেখেন আমাদের এখানে পিডিএফ ফাইলটা দেখতে পারতেছে। এখান থেকে আপনি উইথ এবং হাইট কমাইতে পারেন। যেমন আমরা উইথ দিলাম 50%। আচ্ছা, হাইট 600 পিক্সেল থাক। এবং এখান থেকে যদি আমরা এখানে এসে রিলোড করি, আমরা দেখতে পারবো আমাদের পিডিএফ ফাইলটা এখানে চলে আসলো, পাশাপাশি আসছে। এর কারণ হলো আমরা আইফ্রেমের পর ব্রেক দিইনি। আমরা এখানে একটা করে ব্রেক দিই, আপনি চেঞ্জটা দেখতে পারবেন। একটা আইফ্রেমের পর আরেকটা আইফ্রেম ব্রেক হয়ে গেল। এই দেখেন, এখন এখানে আমরা খুব সুন্দরভাবে এইচটিএমএল এর মধ্যে একটা পিডিএফ শো করাইতে পারি। এখান থেকে চাইলে ডাউনলোডও করা যায়। ঠিক আছে, বুঝতে পারছেন? তার মানে আমরা ইউটিউবের ভিডিও এখানে ইনক্লুড করতে পারি, শিখলাম। নর্মাল ভিডিও এবং অডিও কিভাবে নিতে হয় সেটা ইন্টারনেটে সার্চ করে বের করে আমরা লিখতে পারি, মানে কাজ করতে পারি। গুগল ম্যাপের লোকেশন এবং পিডিএফ নিয়ে কিভাবে কাজ করা যায় সেটা আমরা এখানে শিখলাম। বুঝতে পারছেন সবাই? হ্যালো, যে কথা শোনা স্যার, যায়? এখন পিডিএফটা যদি ডাউনলোড করতে চাই কোনো অপশন করা যাবে কিনা? বুঝি নাই।
এখন যদি ডাউনলোড করতে চাই সেখানে কোনো অপশন এই যে থাকবে? এখানে আপনি আই ফ্রেমের মধ্যে ডাউনলোডের অপশন পাবেন, ক্লিক করলে আপনার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। অথবা আপনি এখানে একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এই পিডিএফটা নেবেন, আমি দেখাই আপনাকে। ধরেন এখানে আমরা এইট, আচ্ছা সরি, এই ট্যাগটা শেখানো হয় না, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ট্যাগ। এই ট্যাগটা আমরা এখন শিখবো, শেখার পরে আচ্ছা এখানে একটা এ ট্যাগ নিলাম, এটাকে বলে অ্যাঙ্কর ট্যাগ হাইপারলিংক রেফারেন্স। এই সংক্রান্ত বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে প্রশ্নটা করার জন্য, নাহলে এই ট্যাগটা এড়াই যাওয়া লাগতো, মনে থাকতো না। আচ্ছা দেখেন, এইচটিএমএল এ এই যে এ ট্যাগ অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করা হয় লিঙ্ক তৈরি করার জন্য, যার মাধ্যমে এক পেজ থেকে আরেক পেজে একই পেজের নির্দিষ্ট অংশে ইমেল বা ফাইলে যাওয়া যায়, ঠিক আছে? যেমন এখানে এ ট্যাগের পরে এইচআরইএফ, এটাকে বলে হাইপারলিংক রেফারেন্স, এবং দুইটা ডাবল কোটেশনের ভিতরে লোকেশনটা লিখতে হয় যে আপনি কোথায় যেতে চান, এবং এ ট্যাগটা শেষ করতে হয়। দেখেন, এ ট্যাগটা শুরু করলাম এবং এটা একটা এখানে শেষ করলাম, করার পরে দুইটা এটাকের ভিতরে আপনি যেটা লিখবেন সেটা ইউজারের সামনে প্রদর্শিত হবে। এবং আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এই হাইপারলিংক রেফারেন্সের ভেতরে যেটা থাকবে সেই ওয়েবসাইটে বা সেই জায়গায় বা সেই ফাইলে চলে যাবে। তো এখানে এ ট্যাগ বলতে অ্যাঙ্কর ট্যাগ বুঝায়, এইচআরইএফ বলতে বোঝায় লিঙ্কের ঠিকানা। আর গুগলে যাও, এটা হচ্ছে ক্লিকযোগ্য লেখা, মানে আপনি এখানে ক্লিক করলে চলে যাবে, ঠিক আছে? তো এই বিষয়ে আমরা একটু পড়াশোনা করি। যেমন আমরা এখানে এ ট্যাগ লিখলাম, অ্যাঙ্কর ট্যাগ লেখার পরে অ্যাঙ্কর ট্যাগের এখানে আমরা কি করি, স্পেস দিয়ে লিখি এইচআরইএফ হাইপারলিংক রেফারেন্স। এরপরে এর ভিতরে আমরা এ ট্যাগটা শুরু করলাম এবং এ ট্যাগটা শেষ করলাম। এর ভিতরে যদি আমি লিখি হচ্ছে ইউটিউব, তাহলে আমি যদি এবার আউটপুটে যাই আমাদের, দেখেন এখানে দেখেন ইউটিউব লেখাটা দেখা যাচ্ছে নিচে, জি দেখা স্যার। যায়? জি হ্যাঁ। স্যার আছে। তো আমি যদি ইউটিউবে ক্লিক করি যাই তাহলে, স্যার। হ্যাঁ, তাহলে আমার ইউটিউবের মধ্যে চলে যাওয়ার কথা, কিন্তু ইউটিউবে গেল না কেন? এর কারণ হলো আমরা হাইপারলিংক রেফারেন্সের এই ডাবল কোটেশনের ভেতরে কোনো কিছু লিখি নাই। আমি যদি এখানে ইউটিউবের ঠিকানা দিয়ে দিতাম, ইউটিউবের যে কোনো ভিডিও বা এভরিথিং যে কোনো কিছু আপনি এখানে দিয়ে দেন youtube.com, বা আপনি ধরেন একটা স্কুলের নাম, আপনার স্কুল আছে, স্কুলের ভিডিও দিবেন, হ্যাঁ, তো এখানে আপনি এই লিঙ্কটা ক্লিক করবেন, এখান থেকে নিয়ে নেবেন, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কপি করার পরে এই জায়গাটায় যদি আপনি ক্লিক করেন, দেখেন সেভ, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, দেখেন এই লিঙ্কটা চলে আসলো। এখন এখানে এসে আপনার ওয়েব পেজে যদি যাই, রিলোড করলাম পেজটা, দেখেন এবার যদি আমি ইউটিউবে ক্লিক করি, দেখেন আমার ইউটিউবে এখানে চলে গেল। বোঝা গেছে? এখন আপনি শুধুমাত্র এখানে তা না, ধরেন আমরা এখানে ক্লিক করলাম যে কোনো একটা ভিডিওতে, জাপানের ক্লিক হিরোশিমা করার পরে ওখানে বোমাটা পড়ে তখন বিজ্ঞানীরা ওই বোমাটা খুঁজে পাইছিল কেমনে বলেন তো, এই যে এই টর্চ লাইট। এই আচ্ছা, নির্বাচন। এখন এই যে এই লিঙ্ক, যে কোনো লিঙ্ক এখানে কপি করলাম, কপি করার পরে আমরা যদি এখন এখানে এসে হাইপারলিংক রেফারেন্সের ভেতরে এটা পেস্ট করি, দেখেন আসলে এবার আপনি আপনার ওয়েবসাইটে যদি যান, আচ্ছা ওয়েবসাইটে যাওয়ার পরে যদি ইউটিউবে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন আপনার ওই এই নির্দিষ্ট নির্বাচন। ভিডিওতে চলে গেল। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা দেখব অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে পিডিএফ ফাইল কিভাবে পড়ে। অ্যাঙ্কর ট্যাগের কাজটা বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ। জি স্যার। আচ্ছা, এখন অ্যাঙ্কর ট্যাগের লিঙ্ক মধ্যে করে দেওয়া। হ্যাঁ লিঙ্ক করে দেওয়া। আমরা লিখলাম হচ্ছে শো, বা আমরা লিখলাম হচ্ছে রিড পিডিএফ, এখানে হাইপারলিংক রেফারেন্স দিলাম এইচআরইএফ দেওয়ার পরে এখন এই জায়গাটায় এসে আমরা আমাদের পিডিএফ এর নাম দিলাম, যেমন এর আগে পিডিএফ এর নাম ছিল ex1.pdf,
এটাই কপি করে এখানে পেস্ট করলাম। এখন আমরা যদি পেজটা রিলোড করি, এখানে দেখবেন, দেখেন রিড পিডিএফ লেখাটা আছে, দেখা যায়? রিড পিডিএফ লেখাটা দেখা যায়? যাচ্ছে স্যার, যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখন আপনি যদি এখানে ক্লিক করেন, দেখবেন আপনার এই পিডিএফটা আলাদা জায়গায় চলে আসলো। এখন এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন, ঠিক আছে? বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, ওকে। এইভাবে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কাজ করতে পারি। অ্যাঙ্কর ট্যাগের আরেকটা কাজ দেখাই, সেটা হলো, ধরেন আমি বর্তমানে আমরা ভিজুয়াল স্টুডিও কোডে কোন পেজে আছি? পেজের নাম কি? ফাইলের নাম কি? রেজিস্ট্রেশন এইচটিএমএল। আমার বর্তমান ফাইলের নাম হলো রেজিস্ট্রেশন ডট কি? এইচটিএমএল। আচ্ছা, একটু সাজায় নেই কোডগুলো। ঠিক আছে, আমার বর্তমান ফাইলের নাম হলো রেজিস্ট্রেশন ডট এইচটিএমএল। এখন এই রেজিস্ট্রেশন ডট এইচটিএমএল এর পাশের ফাইলের নাম কি? আমার যে ফোল্ডারে আছে তার নাম কি? দেখেন তো, রেজিস্ট্রেশন ডট স্টুডেন্ট এইচটিএমএল বাদ দিয়ে আরেকটা ফাইলের নাম কি আছে? স্টুডেন্ট ডট এইচটিএমএল। ওকে, গুড। তাহলে আমরা যদি একটা পেজ থেকে আরেকটা পেজে যেতে চাই, তো আমি বর্তমানে আছি রেজিস্ট্রেশন ডট এইচটিএমএল। তো আমি যদি এই পেজ থেকে অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে, এ ট্যাগের মাধ্যমে যদি আমি স্টুডেন্ট ডট এইচটিএমএল পেজে যেতে চাই, তাহলে আমরা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হবে, মানে একটা পেজের সাথে আরেকটা পেজের লিঙ্ক। তাহলে আমরা এ ট্যাগ লিখবো এবং লিখে, যেমন আমি লিখলাম স্টুডেন্ট ইনফো। তার মানে স্টুডেন্ট ইনফোতে ক্লিক করলে আমার কোথায় যাবে? কোন পেজে যাবে বলেন তো? স্টুডেন্ট ডট এইচটিএমএল এই পেজে যাবে। এখানে এসে আমরা লিখলাম HREF হাইপারলিঙ্ক রেফারেন্স, ডাবল কোটেশনের ভিতরে আমার ওই পেজের নামটা লিখতে হবে। পেজের নাম ছিল স্টুডেন্ট ডট HTML। বুঝতে পারছেন? পেজের নাম কি? জি স্যার। স্টুডেন্ট ডট HTML। এবার যদি আমি আমার পেজটা রেজিস্ট্রেশন ডট HTML এটা রান করি, দেখেন নিচের মধ্যে কি লেখা আছে? হ্যাঁ, স্টুডেন্ট ইনফো। যখন আমি স্টুডেন্ট ইনফোতে ক্লিক করলাম, সাথে সাথে দেখেন ওই স্টুডেন্ট ডট HTML পেজের মধ্যে চলে গেল, যেটা আমরা একটু আগে কাজ করছি। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এই কাজটা করে ফেলেন দ্রুত। এই এই কাজটা বলতে এতটুকু কাজ করেন: আই ফ্রেম, কোনো একটা ওয়েবসাইটে ইউটিউবের ভিডিও লিঙ্ক, একটা পিডিএফ কিভাবে ওপেন করে, এবং একটা পেজে কিভাবে যায়, এই টোটাল 4টা কাজ খুব দ্রুত করে ফেলেন। টাইম দিলাম হলো 7 মিনিট।
শেষ করতে পারছেন? হ্যালো, জি স্যার, করছি স্যার। হ্যালো। আরেকবার বলবেন, আমি বুঝতে পারিনি। হ্যালো। শোনা যায়। আহ, আমি দুঃখিত, আপনার আমার নেটের সমস্যা না, আপনার কণ্ঠ বুঝতে পারতেছি না, বুঝতেছি না। বাকিরা আমার কণ্ঠ বুঝতে পারতেছেন? জি শোনা স্যার। যাচ্ছে স্যার, শোনা যায়, শোনা যায়। যে যিনি কথা বলছে ওনারটা। আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি গতকালকে আপনার অনেকে ক্লাসে ছিলেন না। আমি যদি আরেকবার বলার চেষ্টা করি। আম, হ্যালো হ্যাঁ, প্লিজ বলেন। স্যার, বলছিলাম যে যে আগের কোডটা যে ব্রেক আগের, প্লিজ আরেকবার বলেন, আপনার কণ্ঠটা বুঝতে পারিনি। না, মানে ব্রেকটা তো একবার ইউজ করে সাধারণত, কেন দুইবার ইউজ করলে এটা না আচ্ছা, বুঝে যেত। দুইবার ইউজ করলে 2 লাইন নিচে নামবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একবার ইউজ করলে একবার, দুইবার ইউজ করলে 2 লাইন। ঠিক আছে। আচ্ছা স্যার, ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, স্যার, পাসওয়ার্ড সম্পর্কে আমি একটু জানতে চাচ্ছি স্যার। হ্যাঁ, প্লিজ বলে ফেলেন। স্যার, ওই আমরা যে পাসওয়ার্ডটা তৈরি করলাম এখানে স্যার, ওই আমরা যখন অন্য জায়গায় আর কি পাসওয়ার্ড দেই তখন স্ট্রং পাসওয়ার্ড, উইক পাসওয়ার্ড শো করে। এখানে যেটা আমরা যেভাবে আর কি তৈরি করলাম, হ্যাঁ, এখানে কি স্যার ওইরকম ভাবে কি কোনো শো করবে, না এমনি আমি যা যেমন ইচ্ছা তেমন পাসওয়ার্ড দিতে পারবো? আচ্ছা, আর বুঝতে পারছি। আপনি পাসওয়ার্ড ম্যানেজমেন্টের কথা বলতেছেন, তাই না? জি স্যার। আচ্ছা, আচ্ছা। প্রোগ্রামিংয়ে এভরিথিং করা যায়, হ্যাঁ, সব কিছু করে। আমি যেটা শিখাইলাম একদম বেসিক, ঠিক আছে। এগুলো ধরেন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এগুলোকে হ্যান্ডেল করা যায়। যে একটা পাসওয়ার্ডের মধ্যে আপনার বড় ক্যাপিটাল লেটার থাকবে, স্মল লেটার থাকবে, নাম্বার থাকবে, হ্যাঁ, স্পেশাল ক্যারেক্টার থাকবে, ঠিক আছে। যদি আমি আপনাকে একটা সহজ উদাহরণ দেখি এই জন্যে, আপনার যদি জানার আগ্রহ থাকে, আপনি এখানে সার্চ করবেন HTML পাসওয়ার্ড মেক স্ট্রঙ্গার ইউজিং জাভাস্ক্রিপ্ট। আপনার পাসওয়ার্ড কি থাকবে? পাসওয়ার্ডে কি কি থাকবে? ধরেন ক্যাপিটাল লেটার, লেটার, ডিজিট থাকবে, হ্যাঁ, মানে কিছু বিষয় থাকবে, ঠিক আছে। আচ্ছা, আপনি বললেন যে আমার আহ, জি স্যার, আমি স্যার। হ্যাঁ, এরকম যে একটা পাসওয়ার্ড জেনারেট করবেন, সেখানে আপনার সবকিছু থাকবে, যেমন ক্যাপিটাল থাকবে, স্মল লেটার থাকবে, ডিজিট থাকবে, স্পেশাল ক্যারেক্টার থাকবে, এবং সর্বনিম্ন 8টা ক্যারেক্টার হবে, ঠিক আছে। তাহলে দেখেন, জি এখানে স্যার। আমাদের ইনপুট টাইপ পাসওয়ার্ড দিয়ে দিল, তাই না? এবং জি স্যার। এখানে যখন আপনি পাসওয়ার্ড লেখা শুরু করবেন, সেখানে চেক পাসওয়ার্ড জাভাস্ক্রিপ্টের একটা কোড চালু হবে, এবং সেখানে বারবার চেক করবে যে এগুলো সবগুলো মিলতেছে কিনা। বুঝতে পারছেন? এটা হচ্ছে জি স্যার। জাভাস্ক্রিপ্টের কোড। তো তখন আপনি যখন এটা চালাবেন, সুন্দরভাবে তখন কাজ করবে। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা যদি এই ওকে স্যার। কোডটা পুরোটা নিয়ে আসি, আহ, নিয়ে আসে এখানে, এটা আমরা পেস্ট করি এবং রান করি, আপনি চেঞ্জেসটা দেখতে পারবেন। যেমন এখানে ইন্টার পাসওয়ার্ড, আমি এখানে পাসওয়ার্ড দিলাম AM3, হ্যাঁ, এরকম কিছু লিখলাম। দেখেন, স্ট্রং পাসওয়ার্ড হয়ে গেল, মানে সবগুলো ম্যাচ করছে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, যদি কোনো একটা জিনিস ম্যাচ না করে, তাহলে এখানে দেখেন দেখাচ্ছে যে এই বিষয়গুলো
অবশ্যই অবশ্যই থাকতে হবে, বুঝতে পারছেন? জি হ্যাঁ, স্যার। আচ্ছা। জি স্যার। জি স্যার। এভাবে আপনি আপনার কোড মানে প্রয়োজনীয় চাহিদা অনুযায়ী আপনি এখান থেকে চ্যাট জিপিটি বা ইন্টারনেটের বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসবেন, ঠিক আছে? এরকম। জি স্যার। আচ্ছা, তারপর ধরেন যে আপনি যদি চান যে এখানে এই পাসওয়ার্ডটা শো এবং হাইড করব, হ্যাঁ, আপনি এখানে লিখতে পারেন যে মডিফাই দিস কোড। এগুলো অ্যাডভান্স লেভেলের পড়াশোনা, ঠিক আছে? আচ্ছা, এগুলো আমাদের লাগবে না। তবে আপনি যদি একটা ওয়েবসাইট তৈরি করতে চান, অবশ্যই আহ, অনেক কাজ করতে হবে আর কি আপনাকে সবগুলোর উপরে। শুধু আপনাকে জানতে হবে কিভাবে সার্চ করে, বুঝতে পারছেন? জি এবার স্যার। দেখবেন যে আমরা এই নতুন একটা কোড দিলাম, এই কোডটাকে যদি এখন আমরা রান করি, দেখবেন যে আপনি এখানে যে পাসওয়ার্ডটা লিখবেন, এই যে শো করলে পাসওয়ার্ডটা শো হচ্ছে, আবার হাইড করা হচ্ছে। কনসেপ্ট ক্লিয়ার? শুধুমাত্র আপনাকে জি সার্চ স্যার। করা শিখতে হবে। ওকে। ওকে। আচ্ছা, তার মানে গতকালকে যারা ক্লাস করে নাই তাদের জন্য আমি আবারও বলতেছি, হ্যাঁ, আহ, আমাদের ফাইনাল পরীক্ষায় আপনার পাইথনে 40 মার্ক থাকবে হলো আপনার প্রথম ক্লাস থেকে শুরু করে, একদম প্রথম ক্লাস থেকে শুরু করে আপনার 14তম ক্লাস, মানে প্রথম 14টা ক্লাসে আপনার শুধুমাত্র 40 মার্ক থাকবে, বুঝতে পারছেন? ফাইনাল পরীক্ষায়। এরপরে 15, 16, 17, 18, 19, 15, 16, 17, 18, 19 শুধুমাত্র এই 5টা ক্লাসে থাকবে হচ্ছে 60 মার্কস। 40-এ হচ্ছে পাস মার্ক। তার মানে আপনি যদি 15 নাম্বার ক্লাস থেকে যে কোনো একটা ক্লাস মিস দেন, এগুলো কিন্তু খুবই কানেক্টেড ক্লাস। ধরেন 15 নাম্বার ক্লাসে যেটা করাবে মানে শিখাবে, 16 নাম্বার ক্লাস হচ্ছে তার সাথে লাগানো, মানে এইটার সাথে এটার কোনো মিল নাই। হ্যাঁ, এটা হচ্ছে পরের ধাপ। এরপরে এটা হচ্ছে তার পরের ধাপ, বুঝতে পারছেন? যেমন এখানে একটা প্রজেক্ট কিভাবে তৈরি করে সেটা শিখাবে, এবং প্রজেক্টের ভিতরের ফাইলগুলোর কাজ কি ওগুলো শিখাবে। এরপরে শিখাবে হলো ডাটাবেজের কাজগুলো, ডাটাবেজ কিভাবে কাজ করে, বুঝতে পারছেন? তারপরের দিন শিখাবে ডাটাবেজে ডাটা কিভাবে ঢুকায়, বের করে। তারপরে শিখাবে ওই ডাটাটা কিভাবে আপডেট করে, ডিলিট করে। হ্যাঁ, এরপরে যদি সময় থাকে, মানে আপনাদের লোডের উপর নির্ভর করে এটা, যদি এরপরেও কোনো কিছু সম্ভব হয়, তখন আমরা ইমেজ নিয়ে কাজ করতে পারি। হ্যাঁ, আর এগুলো চাবে ওই ইমেজ ছাড়া, বুঝতে পারছেন? এই প্রথম 4টা ক্লাস হবে ইমেজ ছাড়া, লাস্টের ক্লাসটা হবে ইমেজ বা অন্যান্য ফাইল সহ। কিন্তু এটা ডিপেন্ড করে আপনাদের উপর, ধারণ ক্ষমতার উপরে। যেমন অনেক ব্যাচে আমরা ইমেজটা দেখাইতেই পারি না, কারণ তারা প্রথম 4টাতেই শেষ হয়ে যায়। তখন ফাইনাল পরীক্ষায় ইমেজ ছাড়া প্রশ্ন হয়, এবং পরীক্ষা হবে 7টা থেকে রাত 10টা পর্যন্ত, সম্পূর্ণ প্র্যাকটিক্যাল। এখানে থিওরিটিক্যাল কোনো কিছু নাই, বুঝতে পারছেন? এবং 40-এর নিচে পাইলে আপনি ফেল বলে গণ্য হবেন। এবং আমার এই পাইথন পরীক্ষার রেকর্ড খুবই খারাপ। ট্রেনিংয়ে করে অনেকেই, কিন্তু 50%, 60%, 40% স্টুডেন্ট ফেল করে। এবং আমি এই জায়গাটায় যারা ফেল করে তাদেরকে অ্যালাউ করি না, বুঝতে পারছেন? স্যার পরীক্ষাটা কিভাবে হবে? সম্পূর্ণ প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। পরীক্ষার দিন প্রশ্ন দেখলেই বুঝতে পারবেন, মানে প্রশ্ন থাকবে কয়েকটা, আপনি উত্তর দিবেন। মানে মানে কোন মাধ্যমে হবে ওটা জানতে চাচ্ছিলাম আর কি আচ্ছা, স্যার। এটা গুগল ফর্মের মাধ্যমে আমরা পরীক্ষাটা নিব, গুগল ফর্মের মাধ্যমে। এবং আহ, অনেকে অনেক সময় এরকম করে যে হোয়াটসঅ্যাপে দেয় যে এই প্রশ্নটার উত্তর কি, বলে দেন। এরকম করলে যে করবে সেও ফেল, যে উত্তর দিবে সেও ফেল। মানে এটা প্রমাণ, মানে সরাসরি প্রমাণ যে আপনারা নকল করতেছেন। কনসেপ্ট ক্লিয়ার? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, প্লিজ বলে ফেলেন। স্যার আমরা কি পরীক্ষার সময় কি ম্যাটেরিয়ালের অ্যাক্সেস কি পাবো, মানে যে কোড কি মুখস্থ লিখতে হবে এরকম কিছু, না না নাকি না আমরা না 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 মানে না ম্যাটেরিয়াল যেগুলো পড়ে? না, কোড কোনো মুখস্থ নাই পৃথিবীতে। কখনো কোনো জায়গায় কোনো সফটওয়্যার ফার্মে কোথাও কেউ কখনো কোড মুখস্থ করে না।
হ্যাঁ, এটা আপনার ওপেন সোর্স, আপনি যেখান থেকে মন চায় করবেন, কিন্তু আপনাকে কাজটা করতে হবে। কিন্তু আপনি যদি ক্লাসগুলো ঠিকভাবে না করেন, আপনি যতই সার্চ করেন আপনি উত্তর করতে পারবেন না। মানে প্রশ্নটা এমনভাবে করা হয় যাতে করে যারা পুরো ট্রেনিংটা করছে 1 থেকে 19 নম্বর ক্লাস পর্যন্ত তারা উত্তর করতে পারে, না হলে পারে না। স্যার ফাইনাল এক্সামটা কবে? এটা হবে আপনার 20 তারিখে। এই যে তারিখ দেয়া আছে, হ্যাঁ, একদম বলা আছে ফুল প্র্যাকটিক্যাল এক্সাম, কোনো থিওরিটিক্যাল নাই। সেখানে আপনার প্রথম 14টা ক্লাস উপর হবে 40 মার্ক, আর ডিজেঙ্গো শুধুমাত্র শেষের 5টা ক্লাসের উপরে হবে 60 মার্কসের পরীক্ষা, মানে পাস মার্ক হচ্ছে 40। স্যার 20 তারিখ না 28 তারিখ? সরি, 28 তারিখ, 20তম ক্লাসে 28 তারিখে। ঠিক আছে। আর আপনাদের সাথে ইনশাল্লাহ আমি 26 তারিখ থেকে আবার জয়েন করব, মানে 26 এবং 27 সেই 2 দিন আমার ক্লাস মুদ্দের, যেমন আগামীকালকে থেকে অন্য শিক্ষক ক্লাস নেবে। স্যার মার্ক ডিস্ট্রিবিউশনটা কি ফাইনালি 100 নাম্বার